হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ভ্লগস। আজকে রবিবার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি। তো মোটামুটি 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো যখন উঠলাম আমার শ্বশুরমশাই ডাকলেন, কারণ উনি এক জায়গায় বেরিয়েছেন, তো ওই জন্য ডাকলেন আমাদেরকে চাবি দেওয়ার জন্য। তখনই ঘুম থেকে উঠলাম। তো উঠে শ্বশুরমশাই তখন নেই, একটু বেরিয়েছেন। বাড়ি ফিরলে ওনার জন্য চা করে দেবো। আর এখন আমরা চা করে নিয়েছি। তো চা করে খেতে খেতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড। শ্বশুর ফিরলে শ্বশুরের জন্য চা করে দেবো। এবার শ্বশুর তো খায়, দুধ চা খায় না, আর আমরা দুধ চা খাচ্ছি। চলো তো দেখে নেওয়া যাক এরপরে আমি কি করছি। দেখো ফ্রেন্ডস, আমাদের চাটা কেমন হয়েছে। চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, আর আমার হাজব্যান্ডও বলছে যে চাটা খেতে ভীষণ ভালো হয়েছে। দেখো আমার হাজব্যান্ড কচুরির পুরো প্যাকেট নিয়ে চলে এসেছে। এইবার বলছে কচুরি খেয়ে একটু বাইরে বেরোবে। তো বাবা যেহেতু এখনও বাড়ি ফেরেনি, তো আমি আমার জন্য আর ওর জন্য বেড়ে রাখছি, আর বাবার জন্য রেখে দেবো। বাবার জন্য রেখে দিলাম। আর এইখানে নিয়ে এসছে তরকারি, আর এনেছে হচ্ছে এই যে জিলাপি। আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, আর আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করে জিলাপি খেতে। এই তরকারিগুলো না সত্যি বলতে কি ঢালানা খুব ডিফিকাল্ট, মানে আমার মনে হয়। একটা বাটি নিয়ে আসতে হবে, বাবার জন্য একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। আমি ভাবছি বাবার জন্য এই বাটিটাতেই রেখে দিই। শ্বশুরমশাইয়ের জন্য বাটি নিয়ে চলে এসেছি, ওনারটা বাটির মধ্যে ঢেলে রাখবো। আর রয়েছে জিলাপি। তোমরা বলো কারা কারা তোমরা জিলাপি খেতে ভালোবাসো। এটা হাজব্যান্ডের এতে দিয়ে দিলাম প্লেটে। বাবার জন্য রাখা থাকবে, আর এটা আমি নিয়ে নিচ্ছি। আমার না জিলাপি একদম মানে লাল করে ভাজা, ওরম জিলাপি আমার খুব ভালো লাগে। তো এইখানে আর আমি এরম জিলাপি দেখতে পাচ্ছি না। এটা রাখা থাকে বাইরে, বাবা এলে বাবাকে দিয়ে দেওয়া যাবে। এই দেখো আলুর তরকারি, কচুরি, আর এই জিলাপি। এটা হাজব্যান্ডের, আর এটা আমার। দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা। এখনো অবধি আমার বিছনা তোলা হয়নি, সকাল 10:30 বেজে গেছে। জামা কাপড় ডুবিয়েছি, কারণ বুঝতেই পারছো সারা সপ্তাহে তো সেইভাবে আর সময় পাচ্ছি না আমি জামা কাপড় কাচার। তো অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, তো তাই ভাবছি এখন জামা কাপড়গুলো কেচে নেব। আর বাইরের অবস্থাটাও খুব খারাপ, এখানে দেখতে পাচ্ছ এখন রোদ্দুর রোদ্দুর লাগছে, বাট রোদ্দুর উঠছে আবার কখনো কখনো মেঘলা করছে।
তো ওয়েদারের কিছু বলা যাচ্ছে না, তো তাই আমি ভেবে রেখেছি আগে আগে জামা প্যান্টগুলো যেগুলো ডুবিয়ে রেখেছি সেগুলো কেচে মেলে দিয়ে আসি, তারপর বিছানাটা গোছাবো, ঘর ঝাড় দেবো, তারপর স্নান করতে যাব। এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের ওয়াশরুমে। তো আমি মোটামুটি ডেলি কেচে নিই, মানে তাহলে কি কম কাচলে হয়ে যায়, ডেলি কাচলে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি 3 বালতির মতন ডুবিয়েছি। আমার হাজব্যান্ডের হোলির যে জিন্সগুলো পরেছিল সেগুলো কাচা হয়নি, তো সেইগুলো ডুবিয়ে দিয়েছি। আর আমার 2 দিনের ড্রেস আর আমার হাজব্যান্ডের 2 দিনের ড্রেস। তো যেহেতু এখন বাইরে বেরোতে হচ্ছে, কাজের সময় পাচ্ছি না, তাই আজকে ভাবলাম রোববার রয়েছে, আজকে হালকা করে অল্প সাবান দিয়ে একটু কেচে নিই। কারণ ডেলি কেচে নিলে কী হবে বলো তো, নোংরা হয় না, তো কাচতে সুবিধা হয়। তো চলো জামা কাপড় কেচে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জামা কাপড় কাচা কমপ্লিট, এখন আমি মেলে দেবো। তো বালতিগুলো অলরেডি ওপরে নিয়ে গেছি, তো এখন মেলে দিতে যাচ্ছি। জুতোটা দে। এখন সব মেলে দিচ্ছি। এখন ওপরে বেশ ভালো রোদ্দুর রয়েছে, তাই এই 2 বালতি কেচেছি, মেলে দিচ্ছি। জানি না আজকের মধ্যে শুকাবে কিনা, বাট দেখা যাক। না শুকালে আবার কালকে সকালে মেলবো, যতটা যা শুকাবে আর কি। আবার ভালো রোদ্দুরও কিন্তু উঠছে। তো আমার হাজবেন্ড এই জিন্সগুলো পরে হোলি খেলেছিল। এবার জিন্সগুলো অনেকদিন ধরে ঘরে ছিল, আজকে কাচলাম। এবার দেখা যাক। রং তো মোটামুটি উঠে গেছে, কিন্তু আজকে মানে পুরো তো ওঠা সম্ভব নয়, ওঠানো। তো দেখা যাক, আর 2 দিন কাচবো, যদি ওঠে তো ভালো, নাহলে এরকমই পড়বে। কি করবো আমি আর। জিন্স না কখনো সোজা করে রোদ্রে দেবে না, জিন্স সবসময় উল্টো করে রোদ্রে দেবে। আর জিন্স খুব বেশি রোদ্রে না রাখাই ভালো, দরকার হয় 2-3 দিনে শুকাবে তাও ভালো। কারণ স্ট্রেচেবল জিন্স কিন্তু রোদ্রে দিলে, মানে খুব কড়া রোদ্রে দিলে কিন্তু স্ট্রেচটা নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবে জিন্স সবসময় উল্টো করে রোদ্রে দেওয়ার। তো মোটামুটি রং কিন্তু উঠে গেছে, আর 2-3 দিন কাচলে পরে উঠে যাবে পুরোটা। কিন্তু আর তো সময় নেই, আমি আজকে কাচলাম, আমার দেখা যাক নেক্সট উইকে কেচে দেবো। আরেকটা জিন্স পরেছিল, সেই জিন্সটার রং কিন্তু মোটামুটি একদমই উঠে গেছে বলা চলে। মোটামুটি কিন্তু আমার জামা কাপড় কাচা মানে মেলা কিন্তু কমপ্লিট। জামা কাপড় মেলা মোটামুটি কমপ্লিট, কিন্তু ভয় লাগছে যে এখন কিন্তু একটু তার রোদ্দুর উঠলো। যখন জামা কাপড় মেললাম তখন কিন্তু পুরো ছায়া চলে এসেছিলো, মানে পুরো মেঘ করেছিল আকাশে। তো ভয় লাগছিল যে এতগুলো জামা কাপড় কেচেছি, যদি না শুকায় তাহলে তো চাপের হয়ে যাবে। কিন্তু না, এখন দেখো বেশ রোদ্দুর উঠলো। তো এখন মনটা একটু খুশি খুশি লাগছে, কারণ দেখো জিন্সগুলো কেচেছি, তো জিন্সগুলো যদি রোদ্দুর না ওঠে তাহলে কিন্তু শুকানোটা খুব মুশকিল হয়। অন্যান্য জামা কাপড়গুলো তাও শুকিয়ে নেওয়া যায়, কিন্তু জিন্সগুলো কিন্তু শুকানোটা খুব টাফ হয়। কমপ্লিট, এবার নিচে যাব, নিচে গিয়ে এখন বিছানা তুলবো, তার সঙ্গে হচ্ছে ঘর ঝাড় দেবো, মুছবো। মানে এখন অনেক কাজ রয়েছে, ঘর পরিষ্কার করব, স্নান করব। আজকে দুপুরবেলাটা রিলিফ রয়েছে, কারণ আজকে হাজব্যান্ড বলেছে তোকে কিছু করতে হবে না, আমি খাবার কিনে নিয়ে আসবো। তো বিরিয়ানি কিনে নিয়ে আসবে, বাট আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। আমি ওকে বলেছি যে চাউমিন কিনে নিয়ে আয়। তো দেখা যাক কী করে। যদি বিরিয়ানি আনে তাহলে আমি, আমার হাজব্যান্ড আর শ্বশুর 3 জনে খাবো। তো 3 জনে খেতে গেলে মোটামুটি বাবা তো খুব বেশি খায় না, প্রসেনজিৎ খুব বেশি খায় না, আর আমিও বিরিয়ানি অতটা পছন্দ করি না। তুই ওকে বললাম 2 প্লেট নিয়ে আয়, তাহলে আমাদের 3 জনের ভালো মতন হয়ে যাবে। কিন্তু আবার আমি বিরিয়ানি ঠিক পছন্দ করি না বলে আমি আবার বলছি ওকে যে তাহলে চাউমিন নিয়ে আয়, চাউমিনটা বেশ ভালো লাগে তো আমার। দেখা যাক কী করা হয়, তো দেখতে থাকো দুপুরে কী খাচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক অবশ্যই করে দিও। এত জল পিপাসা পেয়েছে না, আর পাচ্ছি না। তো এখন কাজের মধ্যে রয়েছে বিছানাটা গোছাবো। বালিশগুলো প্রথমে সরিয়ে রাখছি।
কালকে রাত্রে ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তাই ভালো ঠান্ডা লাগছিল কাল রাত্রে, যে জন্য কালকে রাত্রে ফ্যান চালাইনি, কিন্তু চাদর গায়ে দেওয়ার দরকার ছিল। তো বেসিক্যালি এখন তার ব্ল্যাঙ্কেটের দরকার হয় না, তো ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়েছি, কিন্তু চাদরটা নামিয়েছি, মানে চাদরটা এখন গায়ে দিয়ে শুতে হচ্ছে রাত্রিবেলা, বেশ ঠান্ডা পড়ছে। বিছনা ঝাড়া কমপ্লিট, ফার্নিচারগুলো একটু মুছে নিলাম, খাটটা ড্রেসিং টেবিলটা একটু মুছলাম। হাজব্যান্ড এই যে বসেছে কম্পিউটার নিয়ে। এইবার আমি ঘরটা একটু ঝাড় দেব, তারপরে এই জানলার যে আমাদের তো বক্স জানলা রয়েছে, এইখানটা একটু মুছবো, কারণ এখানটা এতদিন সময় পাইনি। আমি তো ডেলি মুছি, বাট এতদিন সেইভাবে সময় পাইনি, তাই আজকে মুছে নিচ্ছি। কি এটা ওই বিশেষ সময় লাগানো হয়েছে, ফেলে দেবো? এখন ঝাঁটা হাতে, এখন ঝাঁট দিয়ে দেবো। অফিসে যাওয়ার আগে তো সেইভাবে ঘর ঝাড় দেওয়া হয়ে ওঠে না, যদিও আমি 5:30 উঠে মোটামুটি ঝাড় দিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যেদিন ব্যারাকপুর থাকে সেদিন সুবিধা হয়, কিন্তু যেদিন জানলার থাকে সেদিন তো একদম তার কাছে হয় না বললেই চলে। তো এই দেখো, কালকে আমার হাজব্যান্ড যখন ফিরছিল তখন ট্রেনে ওই বাদামের যে চিটগুলো হয় না সেগুলো কিনেছিল, তো আমাকে দিয়েছিল। তো আমি বললাম আমি খাবো না, তুই খেয়ে নে, বাট আমি এই বাদামের চিট খেতে না ভীষণ ভালোবাসি। তো ও আমাকে দিয়েছিল কিছুটা, তারপর ও খেলো। আমি বললাম তুই খেয়ে নে সবটা, আমি রান্না করছি, আমি এখন খেতে পারবো না। ও মা আজকে সকালবেলা বলছে তোর জন্য রেখে দিয়েছি, এটা খেয়ে নে। তো এই যে এখন খাচ্ছি, খেয়ে আবার স্নানে যাবো। স্নান করে চলে এসেছি, এবার একটুখানি মুখে টোনার একটু ক্রিম দিয়ে তারপর নিচে যাব। হাজব্যান্ড অলরেডি বিরিয়ানি নিয়ে চলে এসেছে। চললাম এবার নিচে, খেতে যাচ্ছি। খাওয়ার জন্য বসে আছে দুজন। ডি বাপির বিরিয়ানি। প্লেট নিয়েছিস? বাবার জন্য আর প্রসেনজিৎ ওর জন্য এনেছিল হচ্ছে মাটন বিরিয়ানি, আর আমি যেহেতু মাটন খাই না, আমার জন্য আমি বলেছিলাম চিকেন বিরিয়ানি নিয়ে আসতে। কেমন লাগছে?
সমস্ত জামা কাপড় যেগুলো সব মেলে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, সব কিন্তু শুকিয়ে গেছে। এবার এগুলোকে ভাঁজ করার পালা। তো কালকে তো কোনো জামা কাপড় কাচতে পারিনি, আর দুদিন আগে কিছু জামা কাপড় কেটেছিলাম, সেগুলো জাস্ট শুকিয়ে গেছিলো বলে তুলে রেখে গেছিলাম, কিন্তু ভাঁজ করার সময় পাইনি। সেগুলোকেও এখন একবার ভাঁজ করে নেবো। জামা কাপড় ভাঁজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো? আমার তো বেশ ভালো লাগে জামা কাপড়। আগে তো একদম আমি জামা কাপড় কাচতেই পারতাম না, তো এখন বিয়ের পর মোটামুটি যেহেতু আমাকেই কাচতে হয় জামা কাপড়, তো অভ্যেস হয়ে গেছে বলতে পারো। বেসিক্যালি কোনোদিন আমি অভ্যস্ত ছিলাম না, তো সমস্ত কিছু চেঞ্জেস তো হয়ই, তো অভ্যস্ত হয়ে গেছি এখন। তো বেশ ভালোই লাগে আমার জামা কাপড় কাচতেও ভালো লাগে। আর স্পেশালি জামা কাপড় শুকিয়ে গেলে তুলে গুছিয়ে রাখতে, কারণ আমার ওয়ার্ড্রপটা অন্য কোনো দিন টাইম পেলে আমি দেখাবো। আমার ওয়ার্ড্রপটা কিন্তু ভীষণভাবে মানে ওয়েল মেনটেন্ড। আমার জামা কাপড় যদি একটু অন্যরকম করে ভাঁজ হয় বা কিছু হয়, আমার কিন্তু একদম পছন্দ হয় না, কারণ আমার ওয়ার্ড্রপ পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে। 4টে শার্ট, এই 4টে শার্ট ভাঁজ করতে হবে। কিছু কিছু করে ভাঁজ করে আবার তুলে রেখে দিচ্ছি, কারণ না তুলে রাখলে জায়গা পাওয়া যাবে না। একটাই দিন ছুটি থাকে, তো হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, আর দুপুরবেলা করে আমার একদমই চোখে ঘুম আসে না। যখন আগে বাড়িতে থাকতাম তখনও, আর এখন তো রয়েছে। রাত্রিবেলাটা বড্ড টায়ার্ড হয়ে যায় অফিস থেকে ফিরে, তো রাত্রিবেলাটার মানে 11টা বাজতে না বাজতে মনে হয় চোখ খুলে রাখতে পারছি না। আমারটা তো তাও কাছাকাছি একটা বিষয়, কিন্তু হাজব্যান্ডের অফিস অনেকটাই দূর, খুব টায়ার্ড হয়ে যায় অফিস থেকে ফিরে। এখন আর আয়রন করতে পারছি না। জেনারেলি আমি সব জামা কাপড় ভাঁজ করার সময় একেবারে আয়রন করে নিই, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। আজকে মনে হচ্ছে একটু রেস্ট নিই, কারণ সকাল থেকে সারাক্ষণ করে যাচ্ছি, তো একটু রেস্ট নিতে মন চাইছে। যেগুলো ভাঁজ হয়ে গেছে সেগুলো তুলে রাখি। এখনও ছাদে বেশ কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলোকে তুলে আনতে হবে। তারপর আজকে কথা রয়েছে, আজকে এক জায়গায় বেরোবো, তো দেখা যাক সেটা হয় কিনা। জামাটা ইজি ওয়েতে ভাঁজ করার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ভাঁজ করে রাখতে পারো, তাহলে কিন্তু আর আলাদাভাবে আয়রন করার কোনো দরকার পড়ে না। মানে দেখে মনেই হবে না যে তুমি জামাটাকে আয়রন করোনি। সব বোতাম আটকানোর দরকার নেই। প্রথমে বোতাম আটকালে, ছড়ে বোতাম আটকালে, তারপরে বোতাম আটকালে। জামাটাকে ফার্স্টে সোজা করে ধরলে, তারপর উল্টো করে রাখলে, হাত দিয়ে খানিকটা স্ট্রেট করে নিলে, স্ট্রেট হয়ে গেল। এবার জামাটাকে এই যে কলারটা যেন কিছুটা পরিমাণ দেখা যায়, সেই পরিমাণ রেখে জামাটাকে কারণ সবসময় আয়রন করি না, জামার কালার অনেক সময় ফেড হয়ে যায়। আর আমার হাজব্যান্ড যেহেতু লাইট কালারের জামা পরতে বেশি প্রেফার করে, তো আমি ওর জামা এখন, ও তো আগে সবসময় আয়রন করতো, এখনও আয়রন করে দিই। আর না হলে পরে আমি চেষ্টা করি এইরকমভাবে জামা কাপড় কাচার পর, মানে জামা কাপড় তুলে আনার পর, রোদ থেকে যখন জামা কাপড়টা তুলে তারপর তুমি যে অবস্থায় রাখবে, জামা কাপড়ের শেপ কিন্তু সেই অবস্থায় নিয়ে নেয়। এই দেখতে পেলে এইরকমভাবে আমি জামাটাকে রাখলাম। এইরকমভাবে প্রত্যেকটা জামাই আমি ভাঁজ করে নেবো। এইটাও সেম ওয়েতে। আর জামা সবসময় কাচার পর উল্টো করে রোদ্রে দেবে, তাহলে পরে জামার কালার কিন্তু ফেড হয় না। আর যদি জামার সোজা দিক করে রোদ্রে দাও, তাহলে কিন্তু জামার কালার ফেড হয়ে যাবে। আমি জামায় 3টে বোতাম লাগালাম না, আমি জামাটা 2টে বোতাম লাগালাম।
দিয়ে একদম কলারের উপরে পোর্শনটা নেবে। এবার একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে 4:30। একটু রেস্ট নিয়ে নিই, আবার উঠে সকাল মানে সন্ধ্যাবেলা বিকেলবেলা উঠে যাব। এখনও 4:30 বাজে, মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে উঠে যাব। উঠে সন্ধে দিয়ে নেব, তারপর একটু বেরোবো হাজব্যান্ডের সাথে। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ এখন 6টা বাজে। তো এখন আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য। আমি কিন্তু বিয়ের আগে জেনারেলি জ্বালাতে পারতাম না, ডিশটাই জ্বালিয়ে ধূপকাঠি জ্বালাতে পারতাম না, কিন্তু এখন বিয়ের পর শিখে নিয়েছি। মাঝখানে আমরা এখন চলে যাচ্ছি ব্যারাকপুরের রাস্তা। ও মাই গুডনেস, আমরা যাচ্ছি এখন ব্যারাকপুরের ফেমাস 14 হাত না 15 হাত, 15 হাত বা 14 হাত কালী ঠাকুর দেখতে। এই যে আমি আর আমার হাজব্যান্ড, বুঝতে পেরেছি। এই দেখো আমরা কিন্তু
টোটোয় করে চলে এসেছিলাম এই 14 হাত কালীতলাতে। আর এখানে দেখতে পাচ্ছ এন্ট্রান্সে ঢুকতেই এইরকম অনেকগুলো দোকান বসছে, বেশ ভাল লাগছে, মেলা মেলা ফিল হচ্ছে। এই দেখো 14 হাত কালীতলার কালী প্রতিমা। মায়ের প্রতিমাটা এতটাই বড় যে দেখলে কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাবে। এবার হয়তো ভিডিওতে অতটা মানে কতটা বড় বোঝা যাচ্ছে না। তো দেখো সামনে যিনি পুরোহিত মশাই রয়েছেন উনি যখন পুজো করছেন, দেখো ওনার হাইটটা প্রতিমার সামনে কত ছোট। তো বুঝতে পারছো কত বড় কিন্তু এই মায়ের প্রতিমাটা। আর এখানে কিন্তু ভিড়ও প্রচুর হয়েছে, প্রচুর লোকের সমাগম রয়েছে মাকে দর্শন করার জন্য। এছাড়া মেলা প্রাঙ্গণে তো প্রচুর লোক রয়েছে। খুব বেশি কিছু কেনাকাটি করিনি, শুধু আমার জন্য একটা নেল পালিশ কিনেছি আর শাশুড়িমায়ের জন্য একটা নেল পালিশ কিনেছিলাম। আর ওর বাবার জন্য আর প্রসেনজিতের জন্য একটু বাদাম ভাজা কিনেছে। আর এই যে আইসক্রিম খাচ্ছি। মেলা থেকে ঘুরে চলে এসেছি 9:15-তে। আর আসার পর এখানে দেখতে পাচ্ছ হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি ভাতের জন্য। আর এখানে চাল ধুয়ে নিয়েছি আর আলু সিদ্ধ করব। তো আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার জলটা একটু ফুটলে পরে ভাতটা দিয়ে দেবে, মানে চালটির মধ্যে দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে পনির। তো কালকে অফিসে যাব, তো টিফিনের জন্য এখন পনিরটা করে রাখছি, কারণ কাল সকালে 8:30-র সময় বেরিয়ে যাব, তো তখন তো সময় পাবো না, তাই এখনই পনিরটা করে রাখছি। পনিরটাকে ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে আর পনিরগুলোকে অল্প একটু তেলে, সর্ষের তেলে হালকা করে ভেজে নিয়েছি। আর পনির কিন্তু খুব বেশি ফ্রাই করতে নেই, তাহলে পনির খুব হার্ড হয়ে যায়। পনির যদি সফট খেতে চাও তাহলে পরে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু জলের মধ্যে ভাজা পনিরগুলোকে তুলে রাখতে হবে। যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা এবং ধুয়ে রাখা আলুগুলোকে তুলে দিলাম। তারপর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে নুন, হলুদ, একটু চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো তুলে দিয়ে একটু হাই ফ্লেমে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো আমার পনিরের রেসিপি রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।